এমআরসিপি পার্ট এমআরসিপি পাশ করেছি 2023 সালে, এফসিপিএস ফাইনাল পাশ করেছি 2026-এর জানুয়ারিতে। তো আজকে আপনাদের মিড টার্মের একটা লাইভ ক্লাস, এটা হচ্ছে সিটি স্ক্যানের উপরে। তো সিটি স্ক্যানের উপরে আসলে এটা স্পেসিফিক ভাবে বলা ছিল না যে সিটি স্ক্যানের কোন পার্ট। আপনার সিটি স্ক্যান তো হেডের হয়, আপনার সিটি চেস্ট হতে পারে, সিটি অ্যাবডোমেন আসতে পারে, যে কোনো কিছু পরীক্ষা আসতে পারে। যেহেতু এটা একটা শর্ট একটা লাইভ সেশন আপনাদের অস্পি পরীক্ষার হেল্প মানে হেল্প করার জন্য, তো আমি আসলে শুধুমাত্র সিটি স্ক্যান অফ দ্য হেডটাই রেখেছি। আর প্রথমে শুরুতে সিটি স্ক্যানের ব্যাপারে কিছু বলবো, সেটাতে আপনাদের সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন বা সিটি স্ক্যান অফ দ্য চেস্ট যখন পড়বেন তখন হেল্প হবে। সো আমি আশা করছি যারা জয়েন করা তারা অলরেডি করে ফেলেছেন। সো ক্লাসটা আমরা হচ্ছে সামনের দিকে যাই। আর আমি সরি, আসলে ক্লাসটা আরো আধা ঘন্টা আগে শুরু হওয়ার কথা ছিল, বাট আমি একটু ঝামেলার জন্য করতে পারি। সো ফার্স্ট আমাদের যে স্লাইডটা সেখানে রাখা হয়েছে যে আমাদের ক্লাসের উপরে ডিপেন্ড করে যে আমরা যখন ক্লাস নেই তখন আর কিভাবে দেখানো হয়। তো আপনাদের জন্য যে সিটি স্ক্যান কখন কখন মেইনলি করা হয়, যে আপনার সিটি স্ক্যান অফ দ্য হেড আপনি কখন করবেন, কখন ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য হেড, কখন হচ্ছে এমআরআই অফ দ্য ব্রেইন, এটা আপনাকে জানতে হবে। সো এটা জানলে আপনার পরীক্ষা যখন প্রিপারেশন নেবেন যে আপনার কোন ডিজিজটা সিটি স্ক্যানের জন্য পড়তে হবে, কোন ডিজিজটা এমআরআই এর জন্য পড়তে হবে, সেটা আপনার তখন আইডিয়া হবে। সো এখানে ওভারঅল ওইটার ব্যাপারে একটা স্লাইড দেওয়া আছে। এরপর হচ্ছে সিটি স্ক্যান মেশিনের একটা ছবি দেওয়া আছে, এটা অলরেডি যারা আমরা ডক্টর সবাই অলরেডি দেখেছেন। এরপরে সিটি স্ক্যানের উপরে কিছু হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, সিটি স্ক্যানের অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, এগুলো অলরেডি আমরা সবকিছু জানি, এটা বলার কিছু নাই। এরপরে যেটা ইম্পর্টেন্ট স্লাইড সেটা হচ্ছে যে আমরা যখন একটা সিটি স্ক্যান দেখবো তখন আমরা সিটি স্ক্যানে কি কি দেখবো। আমরা জানি যে আমরা সিটি স্ক্যান ওয়ার্ডটার সাথে আমরা বলি সিটি স্ক্যান অফ দ্য হেড, এবং এমআরআই সাথে বলি হচ্ছে এমআরআই অফ দ্য ব্রেন। এটা কেন, এটা আগে আমাদেরকে জানতে হবে। কারণ হচ্ছে আমাদের যে বোনটা এবং ব্রেইন প্যারেনকাইমা, এটা কোনটাতে ভালো বোঝা যায়। আমাদের সিটি স্ক্যানে হচ্ছে বোনটা ভালো বোঝা যায়, আর এমআরআই তে হচ্ছে ব্রেইন প্যারেনকাইমাটা ভালো বোঝা যায়। এই জন্য আমরা সিটি স্ক্যান অফ দ্য হেড ইউজ করি টার্মটা, এবং হচ্ছে এমআরআই এর ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে এমআরআই অফ দ্য ব্রেইন। আর সিটি স্ক্যানে আপনার বোনস ছাড়া আর কি কি জিনিস আমাদের সিটি স্ক্যানে খেয়াল করতে হবে, এখানে সেই জিনিসগুলাই দেওয়া। এই স্লাইডটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই স্লাইডটা যদি আপনি না জানেন তখন আপনি বুঝতে পারবেন না যে একটা সিটি স্ক্যান আমরা দেখার সময় আপনি অস্ফির পরীক্ষার কথা বাদই দেন, আপনারা সবাই অলরেডি ট্রেনিং এ আছেন। হ্যাঁ, হয়তো আপনাদের অনেকের 1 বছর বা 1.5 বছর পর মিড টার্ম পরীক্ষা, বাট আমরা যখন একটা সিটি স্ক্যান ওয়ার্ডে দেখি, সো সিটি স্ক্যান আমাদের কি কি জিনিস খেয়াল করতে হবে। আমাদের ফার্স্টে খেয়াল করতে হবে হচ্ছে ব্রেইন প্যারেনকাইমাটা, সফট টিস্যু। আমরা বোন কেন ফার্স্টে আনিনি, কারণ হচ্ছে আমরা সবাই এখানে ম্যাক্সিমাম যারা জয়েন করেছেন তারা মেডিসিন এন্ড অ্যালাইডের। আমরা হচ্ছে বনি কন্ট্রো নিয়ে আমরা আসলে অত বেশি চিন্তিত না, কারণ বনি কন্ট্রোর এই জিনিসটা তারা হচ্ছে এটা দেখবে নিউরোসার্জন যারা মেনলি তারা, বা নিউরোলজিস্টরা দেখবে। আমাদের মানে নিউরোলজি থেকেও নিউরো সার্জারিতে হচ্ছে আপনার বনি কন্ট্রোটা বেশি ইম্পর্টেন্ট, বাট আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে সেটা হচ্ছে সফট টিস্যু অ্যান্ড ব্রেইন প্যারেনকাইমা। এরপরে আমাদের কি দেখতে হবে, এরপরে আমাদের দেখতে হবে ভেন্ট্রিকল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেন্ট্রিকল এর মধ্যে আমরা কয়েকটা ভেন্ট্রিকল আমরা চিনবো আজকে। সো ভেন্ট্রিকল, ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল, এই ভেন্ট্রিকল গুলোকে আমাদেরকে চিনতে হবে। তারপরে আমাদেরকে কি চিনতে হবে, ব্রেইনে কোনো ইডিমা আছে কিনা। হ্যাঁ, ব্রেইনে ইডিমা দেখতে হবে, সাবারাকনিক স্পেস গুলা দেখতে হবে, সাবডুরাল স্পেস দেখতে হবে, এক্সট্রাডুরাল স্পেস দেখতে হবে। এরপরে ক্যালসিফিকেশন এন্ড বনি কন্ট্রোল, বনি কন্ট্রোলটা লাস্টে। বনি কন্ট্রোল অবশ্যই আমরা দেখবো, কোন কোন ক্ষেত্রে দেখবো সেটাও আমি বলে দিব। যে সাবডুরাল হেমাটোমা বা এক্সট্রাডুরাল হেমাটোমা যখন থাকে তখন আমাদেরকে বনি কন্ট্রোলটা দেখতে হবে, কারণ এগুলোর সাথে সাধারণত অ্যাসোসিয়েটেড অনেক সময় স্কালে ফ্র্যাকচার থাকতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যাই যে আমরা সিটি স্ক্যানে যখন একটা লেশন পাবো সেই লেশনটাকে ডিসক্রাইব করতে হলে আমরা কালারটা কেমন বলবো। আমরা ফার্স্টে যেমন হচ্ছে জানি যে চেস্ট এক্সরে তো অলরেডি আপনারা জানেন যে ওপাসিটি আমরা টার্মটা ইউজ করি, বাট সিটি স্ক্যান বা এমআরআই এর ক্ষেত্রে আমরা টার্মটা ইউজ করি কি, সিটি স্ক্যানের ক্ষেত্রে আমরা বলি ডেনসিটি, আর এমআরআই এর ক্ষেত্রে আমরা বলি হচ্ছে ইন্টেন্সিটি। এখন আপনি ডেনসিটি যে আমরা বলি হাইপোডেন্স, হাইপারডেন্স, আইসোডেন্স, এখন কোনটাকে আমরা কার সাথে কম্পেয়ার করে বলবো, কোনটাকে আমরা হাইপোডেন্স বলবো, কোনটাকে আমরা হাইপারডেন্স বলবো। ফার্স্টে আমাদেরকে পড়তে হবে কি, নর্মাল আমাদের যে ব্রেইনের প্যারেনকাইমা বা ব্রেইন টিস্যু, এটাকে আমাদের ধরে নিতে হবে হচ্ছে কি আইসোডেন্স। হ্যাঁ, এটাকে আমি আইসোডেন্স মানে কি, এটাকে আমি হচ্ছে একটা মানে নর্মাল ধরে আইসোডেন্স ধরে আমাকে এর থেকে সাদা কিনা বা এর থেকে কালো কিনা এই জিনিসটা দেখতে হবে। যদি আমার এর থেকে সাদা হয়ে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে হাইপারডেন্স। হ্যাঁ, আর যদি এর থেকে কালো হয়ে থাকে তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে হাইপোডেন্স। যেমন হচ্ছে আমরা এই ছবিটাতে চলে আসি, এই ছবিটাতে দেখেন এখানে একটা হিমোরেজ দেখা যাচ্ছে, ইন্ট্রাসেরেব্রাল হিমোরেজ। হিমোরেজ আমরা জানি কি ব্লাড থাকে, ব্লাডের ভিতরে ক্যালসিয়াম থাকে, জন্য হিমোরেজ কিরকম দেখা যায়, সাদা দেখা যায়। প্লাস হচ্ছে এই যে দেখেন এখানে স্কাল যে বোনটা, বোনটা আমরা কিরকম দেখছি, সাদা দেখছি। প্লাস আমরা যখন সিটি স্ক্যান করার সময় বাইরের যে এনভায়রনমেন্ট সেখানে কি থাকে, এয়ার থাকে। সো এয়ার থাকার জন্য এই জায়গাটা কিরকম মনে হচ্ছে, কালো মনে হচ্ছে। সিএসএফ,
সিএসএফ আমরা জানি কি সিএসএফ থাকে ভেন্ট্রিকলের ভিতরে, সো ভেন্ট্রিকলের ভিতরে দেখেন আমাদের ব্ল্যাক দেখা যাচ্ছে, কারণ কি এর ভিতরে সিএসএফ আছে। এরপরে যে আমাদের যে সালকাস গুলাও কিরকম দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আপনার কালো দেখা যাচ্ছে, কারণ এগুলোর ভিতরে সিএসএফ থাকে। সো আমাদের দেখেন যে নর্মাল ব্রেইন প্যারেনকাইমা যেটা, এটাকে যদি আমরা নর্মাল ধরি, এটাকে আইসোডেন্স, তো এর থেকে সাদা যদি হয় সেটাকে আমরা হাইপার ডেন্স বলি। সো এটার থেকে হাইপার ডেন্স আমরা কোনটা হবে, বোন হবে, আপনার হচ্ছে কোনো হিমোরেজ থাকলে হবে, ক্যালসিফিকেশন যখন থাকে, যে ভিতরে দেখেন ল্যাটারাল ভেন্ট্রিকলের ভিতরে আপনার হচ্ছে এটা নর্মাল ক্যালসিফিকেশন, করয়েড প্লেক্সাসে নর্মাল ক্যালসিফিকেশন থাকে, সো এই ক্যালসিফিকেশনটাও কিরকম, এটা হচ্ছে আপনার হাইপারডেন্স। তারপরে দেখেন যেটা হচ্ছে কালো, দেন দা আইসোডেন্স, সেটাকে আমরা বলি হচ্ছে কি হাইপোডেন্স। সো এই জিনিসটাকে আপনাদের জানতে হবে। আমাদের যেটা পরীক্ষার সময় অস্পি লেখার সময় ভুল হয়, আমরা সেটা করি কি এমআরআই তে যে ডেনসিটি লিখে আসি, সিটি স্ক্যানে যে আমরা হচ্ছে ইন্টেন্সিটি লিখি। মনে রাখতে হবে এমআরআই এর ক্ষেত্রে সেম জিনিস, হাইপো হাইপার আইসো সেম জিনিস, বাট এমআরআই এর ক্ষেত্রে আমরা ডেনসিটির জায়গায় ইউজ করি হচ্ছে ইন্টেন্সিটি, আর সিটি স্ক্যানের ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে ডেনসিটি। সো এই জিনিসটাই আবার বলা আছে, এই সেম জিনিস এখানেও আবার দেয়া আছে। এখানে দেয়া আছে আপনি হাইপার ডেন্স কি কি পাবেন, হাইপোডেন্স কি কি পাবেন, এটা আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ এটা যদি না জানেন আপনি বুঝতে পারবেন না। আমি যেটা দেখালাম যে বোনস যেটা, সেটা হচ্ছে সাদা হয়, সো এই জন্য এখানে আমরা হাইপার ডেন্স পাচ্ছি। ক্যালসিফিকেশন দেখালাম যে আপনাদের করয়েড প্লেক্সাসে নর্মাল যে ফিজিওলজিক্যাল ক্যালসিফিকেশন থাকে সেটা দেখতেও আপনার হাইপার ডেন্স মনে হয়। হিমোরের যেটা ব্লাড থাকে সেটা হাইপার ডেন্স মনে হয়। আর যদি আমরা কোনো কারণে কন্ট্রাস্ট দিই, সাধারণত দেখা যায় কি আমাদের ব্রেইনে যদি কখনো ইকসল থাকে, ব্রেইনে যদি কোনো টিউমার থাকে, সেই টিউমারটা আমরা কি দিয়ে করি, আমরা কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান অফ দা হেড করি। সো এই কন্ট্রাস্ট যদি দেওয়া হয়, কন্ট্রাস্টটা দেখতে আপনার হচ্ছে সিটি স্ক্যানে সাদা দেখা যায়। সো সেটা এখানে বলা আছে। হাইপোডেন্স কি, হাইপোডেন্স আমরা দেখালাম যে আমাদের যে এনভায়রনমেন্টে এয়ার থাকে, সো এয়ার এর জন্য এটা হাইপোডেন্স থাকে। সিএসএফ যেটা থাকে, সিএসএফ হাইপোডেন্স হবে, ইনফার্ক্ট, ইকসল, ওল্ড হিমোরেজ, এগুলো সবকিছু হচ্ছে আপনার হাইপোডেন্স হবে। এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাই, যে সিটি স্ক্যান অফ দ্য প্লেটে কি কি দেখা যায়, কয়েকটা উইন্ডো করা হয়। আমরা সাধারণত মেডিসিন এন্ড অ্যালাইড সাবজেক্টে যে উইন্ডোটা দেখি সেটা আমরা হচ্ছে টিস্যু উইন্ডো দেখি, আর একটা হচ্ছে টিস্যু উইন্ডো উইথ কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট দেখি। আর যারা যেটা বললাম যে নিউরোসার্জন যারা, তারা সে অনেক সময় বনি উইন্ডো দেখে। তো আমরা যখন ওয়ার্ডে করি, ওয়ার্ডে অনেক সময় দেখবেন বনি উইন্ডো দিয়ে দেয়, বাট আমাদের ক্ষেত্রে বনি উইন্ডো আসলে অত বেশি ইম্পর্টেন্ট না। আমাদের ক্ষেত্রে ফার্স্ট দুইটা ইম্পর্টেন্ট। টিস্যু উইন্ডোতে আমরা কি ব্রেইন অ্যান্ড বোন দুইটাই ভালো বুঝতে পারি। টিস্যু উইন্ডো উইথ কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট কখন করা হয়, যেটা বললাম যে ইক্সল যদি থাকে তখন হচ্ছে আমাদের কন্ট্রাস্ট দিয়ে দেখা হয়। এরপরে চলে আসেন যে আমাদের সিটি স্ক্যানে তিনটা প্লেন থাকে। হ্যাঁ, সিটি স্ক্যান বলেন এমআরআই বলেন সবকিছুর ক্ষেত্রে তিনটা প্লেন থাকে। যে কোনো বডি যে কোনো জায়গায় সিটি স্ক্যান বা এমআরআই করেন, তিনটা প্লেনে করা হয়। এখন হচ্ছে এই জিনিসটা আমাদের ভুল হয়ে যায়, কারণ আমরা যখন একটা সিটি স্ক্যানের বর্ণনা দিব তখন আমাদের ফার্স্টে লিখে নিতে হবে যেটা কোন প্লেনে দেওয়া। সাধারণত পরীক্ষায় দেখা যায় 90% ক্ষেত্রে এক্সিয়াল প্লেনের ছবি দেওয়া থাকে, বাট তারপরেও অনেক জায়গা হচ্ছে আপনার স্যাজাইটাল প্লেনের ছবি দেওয়া থাকে। তো আপনাকে জানতে হবে যে কোন প্লেনের ছবি দেওয়া আছে। এখন প্লেনটা চিনবেন কিভাবে, দেখেন ফার্স্টে হচ্ছে আপনার খেয়াল করতে হবে করোনাল যেটা, সেটা হচ্ছে কি কান বরাবর। হ্যাঁ, এই কান বরাবর যদি আপনার কোনো কিছু কাটা হয় তখন এটা হচ্ছে করোনাল সেকশন। দুই কানের মাঝখানে এভাবে এখান থেকে সামনে থেকে পিছনে বা পিছন থেকে সামনে এই কান বরাবর কাটা হলে সেটাকে হচ্ছে করোনাল প্লেন বলা হয়। এরপরে শুনছে স্যাজাইটাল নোজের মধ্যে আমাদের কি আছে, একটা এস আছে। তো এইভাবে মনে রাখবেন স্যাজাইটাল প্লেন যেটা, সেটা হচ্ছে নোজ বরাবর কাটা হয়। এটা হচ্ছে কি রাইট থেকে লেফট এভাবে কাটতে কাটতে যাওয়া হয়, এবং হচ্ছে লেফট টু রাইট, এটা হচ্ছে আপনার স্যাজাইটাল প্লেন। এরপরে চলে আসে হচ্ছে আমরা এক্সিয়াল প্লেন। এক্সিয়াল প্লেনটা কি, উপর থেকে নিচে অথবা নিচে থেকে উপরে যে প্লেনটা, সেটা হচ্ছে এক্সিয়াল প্লেন। এই ছবিটা দেখে কিন্তু খুব সুন্দর বোঝা যায়। তাছাড়া আপনার যে আমি এইভাবে মনে রাখতাম ছোট, মানে যখন আগে ফার্স্টের দিকে পড়া শুরু করেছিলাম, যে করোনাল প্লেন যেটা সেটা হচ্ছে আপনার কান বরাবর কাটা হবে, স্যাজাইটাল প্লেন যেটা সেটা হচ্ছে নোজ বরাবর কাটা হবে, আর এক্সিয়াল প্লেনটা হচ্ছে উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে। তো আপনি যখন একটা সিটি স্ক্যানের ডেসক্রিপশন দিবেন, আপনার কি কি জিনিস লিখতে হবে, আপনার ফার্স্টে লিখতে হবে যে সিটি স্ক্যানটা কি কন্ট্রাস্ট এনহ্যান্স নাকি নন কন্ট্রাস্ট। যদি নন কন্ট্রাস্ট হয় তাহলে লিখতে হবে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ দ্য হেড অর চেস্ট অর আপনার অ্যাবডোমেন, যেই পার্টেরই হোক। সো সেটা লিখে নিতে হবে। তারপরে লিখতে হবে কোন প্লেনে আছে ছবিটা যে দেওয়া, সেটা কি এক্সিয়াল প্লেনে দেওয়া, স্যাজাইটাল প্লেনে দেওয়া নাকি করোনাল প্লেনে দেওয়া। সেই প্লেনটা লিখে তারপর হচ্ছে আপনাকে ফাইন্ডিং লিখতে হবে, কারণ এই প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আপনার পরীক্ষার মার্কস থাকবে। সো আপনি হয়তো মনে করছেন যে এটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ, আপনি হয়তো বাদ দিয়ে গেলেন, বা আপনি পরীক্ষার তাড়াহুড়ার মধ্যে হয়তো মাথায় আসছে না যে কোনটা কোন প্লেনে দেওয়া। সো আপনি যদি একটা ওয়ার্ডও মিস করেন, দেখা যাবে আপনার 0.25 বা 0.5 মার্ক কাটা চলে যাচ্ছে। সো আলটিমেটলি কিন্তু এরকম 0.25 0.5 করে অনেক নাম্বার কাটা চলে যায়। সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে তিনটা প্লেনের ছবি দেওয়া, যে আমি বললাম যে এক্সিয়াল প্লেনটাকে উপর থেকে নিচে অথবা নিচে থেকে উপরে স্লাইস করা হলে যেরকম হবে, স্যাজাইটাল প্লেনটা হচ্ছে কি নোজ বরাবর ডান থেকে বামে বা বাম থেকে ডানে গেলে আপনার এভাবে সাইডে কাটা হয় যেটা সেটা। আর করোনাল প্লেনটাকে দুই কান বরাবর সামনে থেকে পিছনে বা পিছন থেকে সামনে গেলে এটা হচ্ছে করোনাল প্লেন। সো এখন আমাকে একজন একটু আনমিউট করে বলবেন নিচে যে সিটি স্ক্যানের ছবিটা দেওয়া আছে এটা কোন প্লেনে দেওয়া। আপু বা ভাইয়া যারা আছেন একজন একটু কষ্ট করে আনমিউট করে বলেন।
এক্সিয়াল। এক্সিয়াল। এক্স্যাক্টলি। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা সিটি স্ক্যান অফ দ্য ব্রেইনে কিভাবে ডেসক্রিপশন দিব এটা এখানে দেওয়া আছে। যেমন হচ্ছে দেখেন, আমরা এখানে বলেছি সিটি স্ক্যানের আগে লিখতে হবে আমাদের নন কন্ট্রাস্ট আর কন্ট্রাস্ট, এটা লিখতে হবে। মাল্টিপল না লিখলেও হয়, বাট এক্সিয়াল প্লেন এই জিনিসটা লিখতে হবে। আর পরীক্ষার হলে আসলে এত কিছু লেখার তো সময় থাকে না, এটা যখন আমরা স্যারদেরকে ডেসক্রাইব করবো ওয়ার্ডে রাউন্ডের মধ্যে, তখন আমাদের এটা লাগবে যেটা কত বছর বয়স্ক, মেল নাকি ফিমেল, সেভাবে যে শোয়িং হাইপারডেন্স, হাইপোডেন্সলেশন, সারাউন্ডেড বাই আপনার সাথে আরো কোনো রিলেশন আছে কিনা এবং ব্রেইনের কোন পার্টে আছে সেটা আমাদেরকে বলে দিতে হবে, এবং এর সাথে আর কোনো ফাইন্ডিং আছে কিনা বলে আলটিমেটলি ডায়াগনোসিস। তো আমরা যখন এর পরবর্তীতে যাব আমরা পুরোটা বুঝতে পারবো যে আমাদের কি কি ডেসক্রিপশন দিতে হবে। আচ্ছা, এখানে সেম জিনিস আবার দেওয়া যে সিটি স্ক্যানে আমরা কি কি দেখবো, আমরা অলরেডি এটা জানি। এখানে হচ্ছে আপনাকে ভেন্ট্রিকল গুলো দেখানো হয়েছে। আমি কয়েকটা ভেন্ট্রিকল চিনবো। ভেন্ট্রিকলকে আমাদের জন্য যেটা, সেটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল লাগবে, থার্ড ভেন্ট্রিকল লাগবে, ফোর্থ ভেন্ট্রিকল লাগবে। হ্যাঁ, ফার্স্টে চলে আসে হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল কোনটা। এই যে দেখেন, আমরা যে দেখতে পাচ্ছি এটা যে কালো একটা জায়গা। হ্যাঁ, এই যে এখানে আমার কার্সারটা যদি সবাই ফলো করেন তাহলে দেখেন এটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল। এই ল্যাটারাল ভেন্ট্রিকলের মাঝখানে যে স্লিট লাইক জায়গাটা আছে এটা হচ্ছে কি থার্ড ভেন্ট্রিকল। আর এই উপরের দিকে দেখেন, উপরের দিকে যে এই যে ফিশ মাউথ লাইক যে একটা অ্যাপিয়ারেন্স আছে, সবাই দেখতে পাচ্ছেন হয়তো, ফিশের মাউথের মতো, মাছের মুখের মতো, এটা হচ্ছে আপনার ফোর্থ ভেন্ট্রিকল। এই তিনটা ভেন্ট্রিকল আপনাকে 100% চিনতে হবে। এই ভেন্ট্রিকল না চিনলে আপনি ডেসক্রিপশন দিতে পারবেন না। কি আছে, ফার্স্ট আমরা চলে যাচ্ছে হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল আছে। ল্যাটারাল ভেন্ট্রিকলের মাঝখানে যে স্লিট লাইক জায়গাটা, হ্যাঁ এখানে ভালো বোঝা যাচ্ছে না, এটাতে বোঝা যাচ্ছে। এই স্লিট লাইক আবার এই যে এখানে বোঝা যাচ্ছে, দেখেন হ্যাঁ এখানে যে আছে এই স্লিট লাইক জায়গাটাকে, এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল, এবং যেটা বললাম ফিশ মাউথ যেটা, সেটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। এখন আরেকটা জিনিস আমাদেরকে এই স্লাইডে চিনতে হবে, সেটা হচ্ছে আমরা জানি আমাদের ব্রেইন স্টেমের তিনটা পার্ট থাকে। হ্যাঁ, ব্রেইন স্টেমের তিনটা পার্ট কি কি কেউ বলতে পারবেন আনমিউট করে? মিড ব্রেন, পন্স, মেডুলা অবলঙ্গাটা। জি। আচ্ছা, মেডুলা যেটা, সেটা তো কন্টিনিউশন হয়ে আমাদের কি হয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ড হচ্ছে। তার উপরে আমাদের কি থাকছে, মিড ব্রেইন থাকছে, পন্স থাকছে। এখন আমাদের যেটা সমস্যা হয় যে আমরা মিড ব্রেইনের লেশন নাকি পন্সের লেশন আমরা এই জিনিসটা বুঝতে পারি না। তো আমাদেরকে এটার জন্য কিছু জায়গা চিনতে হবে। ফার্স্টটা হচ্ছে আপনারা প্রথম থেকে শুরু করেন, যখন একটা এক্সিয়াল সেকশন দেখা শুরু করলেন, এখানে ভালো ব্রেন প্যারেনকাইমা বোঝা যাচ্ছে না, এখান থেকে মোটামুটি ভালো ব্রেন প্যারেনকাইমা বোঝা যাচ্ছে। এই যে এখানে যে জায়গাটা দেখেন, এটা হচ্ছে আপনার একটা প্রজাপতির ইয়ের মতো মনে হচ্ছে, এই জায়গাটাকে বলা হচ্ছে সেরেবেলাম। হ্যাঁ, এই সেরেবেলামের এই জায়গাটা হচ্ছে একটা হচ্ছে রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার, সেরেবেলার হেমিস্ফিয়ার, আর হচ্ছে লেফট সেরেবেলার হেমিস্ফিয়ার। এটা হচ্ছে সেরেবেলাম। হ্যাঁ, সেরেবেলামের পর থেকে এখানে এই জায়গায় এসে দেখেন একটা লোব দেখা যাচ্ছে, এটা কি, এটা হচ্ছে আপনার টেম্পোরাল লোব। এই টেম্পোরাল লোবটা আমাদের কেন চিনতে হবে, কারণ হচ্ছে অনেক সময় দেখবেন যে হার্পিস সিমপ্লেক্স এনসেফালাইটিস যেটা হয়, সেটা মেইনলি ইনভলভ করে কাকে, টেম্পোরাল লোবকে। আর সেরেবেলাম যেটা, এই সেরেবেলামটাকে আমাদের চিনতে হবে, কারণ সেরেবেলামে অনেক সময় অ্যাবসেস দিয়ে ছবি আসতে পারে আপনার অস্পিতে, সেরেবেলামে স্ট্রোকের আসতে পারে, স্ট্রোক কি আপনার ইনফাকশন থাকতে পারে, হিমোরেজ থাকতে হবে, এই জন্য আমাদের সেরেবেলামটা চিনতে হবে। এখন এই সেরেবেলামের এই জায়গায় এসে দেখেন যে এই জায়গাটাতে আমরা ফোর্থ ভেন্ট্রিকলটা দেখতে পাচ্ছি, যেটা ফিশ মাউথ অ্যাপিয়ারেন্স, সেটার উপরে যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের কি, পন্স। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করতে হবে, কারণ পন্টাইন হিমোরেজ একটা ইম্পর্টেন্ট একটা কন্ডিশন, যেটা আমাদের সিটি স্ক্যান পরীক্ষায় আসে। তো পন্টাইন হিমোরেজ যখন বলতে হবে, তখন তো আপনাকে বুঝতে হবে যে কোন ব্রেন স্টেমের কোন জায়গাটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এটা আপনাকে মিড ব্রেন দেখতে পাচ্ছেন নাকি পন্স দেখতে পাচ্ছেন। মনে রাখবেন, যেই জায়গাটা ফোর্থ ভেন্ট্রিকল সবচেয়ে ক্লিয়ারলি বোঝা যায়, যেই জায়গাটা ফিশ মাউথ অ্যাপিয়ারেন্স আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন, ওই জায়গাটাই আমাদের হচ্ছে কি, ওই জায়গাটা আমাদের হচ্ছে মিড ব্রেন, সরি পন্স। হ্যাঁ, তো তার মানে এই জায়গাটা হচ্ছে আমার কি, পন্স দেখা যাচ্ছে, এই জায়গাও হচ্ছে আমার পন্স দেখা যাচ্ছে, বাট এই যে এই জায়গা যে দেখছি এখানে হচ্ছে মিড ব্রেন। সাধারণত মিড ব্রেইনে কোনো লেশন দিয়ে আমাদের পরীক্ষায় আসবে না, অ্যাটলিস্ট আমাদের মেডিসিনে যারা মিড টার্ম দিবেন তাদের আসবে না, কিন্তু আপনাদের পন্সটা চিনতে হবে। হ্যাঁ, সো আমাদের ফার্স্টে কি বললাম, টেম্পোরাল লোবটা চিনতে হবে, তারপরে আমাদের সেরেবেলামটা চিনতে হবে। এখানে যে ফিশ মাউথ অ্যাপিয়ারেন্স ফোর্থ ভেন্ট্রিকল দেখা যাচ্ছে, ফোর্থ ভেন্ট্রিকলের উপরে যে জায়গাটা, সেটা আমার পন্স, এইখানে পন্স দেখা যাচ্ছে, এটা আমাদের চিনতে হবে। আর এই জায়গা যে এটা হচ্ছে মিড ব্রেন, মিড ব্রেনটা আমাদের না চিনলেও হবে, মিড ব্রেন আমাদের ইম্পর্টেন্ট না। এখন আপনি বলতে পারেন, আপু আমাদের বাকি লোবগুলা কিভাবে চিনবো, ফ্রন্টাল লোব কিভাবে চিনবো, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব। আচ্ছা, ফ্রন্টাল লোবটা সবচেয়ে সহজ, আপনার হচ্ছে সামনের দিকে যে আমাদের যে লোবটা, সেটা হচ্ছে আমার ফ্রন্টাল লোব। অক্সিপিটাল লোবও সোজা, আমাদের পিছনের দিকে যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে আমার অক্সিপিটাল লোব। সমস্যাটা হয় আমাদের হচ্ছে প্যারাইটাল লোব এন্ড টেম্পোরাল লোব নিয়ে। আচ্ছা, এইটার আসলে ডিমার্কেটিং পয়েন্টটা খুবই টাফ, কারণ এটা এক এক জায়গাতে এক এক ভাবে দেওয়া। আমি আপনাদের ক্লাস প্লাস আমি তো হচ্ছে এফসিবিএস মিড টার্মের ক্লাস নেই, আপনার হচ্ছে এফসিবিএস ফাইনাল যে সিটি স্ক্যান এমআরআই ক্লাস নেই, এটার জন্য আমি অনেক জায়গা ঘাটাঘাটি করে দেখেছি। এটাতে এখন যেটা বলা হয়, যে এখন নিউরোলজি স্যাররাও বলেন যে আপনার, এক সেকেন্ড, আচ্ছা,
মেডিসিনে নিউরোলজিতেও বলে অনেক জায়গায় যে এখন আসলে ওইভাবে বলা হয় না যে প্যারাইটাল লোব টেম্পোরাল লোব, এটা আলাদাভাবে ওইভাবে বলা হয় না। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় এক এক স্লাইডে এক একজন বলে এটা প্যারাইটাল, এটা টেম্পোরাল, তো এটা নিয়ে কনফিউশন হয়। তো আমার নিজেরও এই জিনিসটা নিয়ে ঝামেলা হয়। তো আপনারা যে জিনিসটা করবেন, এখানে যদি কোনো লেশন পান, যে জায়গাটা আমাদের কি সামনের দিকে ফ্রন্টাল, এখানে হচ্ছে অক্সিপিটাল, আমাদের ঝামেলাটা হবে কি এই জায়গাটা নিয়ে, এটা কি প্যারাইটাল লোব নাকি টেম্পোরাল লোব। তো এরকম জায়গায় যখন কোনো লেশন পাবেন, কোনো হিমোরেজ, ইনফাকশন, ইকসল যেটাই বলেন, তখন আপনারা প্যারাইটো টেম্পোরাল বা টেম্পোরো প্যারাইটাল লিখে দিতে পারেন। হ্যাঁ, কারণ হচ্ছে এটাতে আপনাদের সুবিধা হবে, ভুল হওয়ার কোনো চান্সেস নাই। কারণ সাপোজ আপনার কাছে এটা মনে হলো প্যারাইটাল, আপনি অনেক কিছু হিসাব নিকাশ করে বের করলেন, কিন্তু আপনার যে স্যার হয়তো দিয়েছেন অ্যান্সারটা, পরীক্ষার হলে যে অ্যান্সার স্ক্রিপ্টটা যে জমা দিয়েছেন, স্যার হয়তো দিয়েছেন ওটা টেম্পোরাল। সো আপনার কিন্তু ওখানে নাম্বার কাটা যাচ্ছে। আমাদের এমন ভাবে অ্যান্সার লিখতে হবে অস্পিডে যে আমাদের একটা নাম্বারও যাতে কাটাটা যায়। সো আমি এখানে যদি কোনো লেশন থাকে, আমরা কিভাবে লিখবো, প্যারাইটো টেম্পোরাল আর টেম্পোরো প্যারাইটাল। আচ্ছা, এখন হচ্ছে যে আপনি বলতে পারেন যে আপু এটা কি আর কি কি ডেসক্রিপশন আমাকে দিতে হবে। আমার আর ডেসক্রিপশন দিতে হবে যে এটা কি রাইট সাইডে আছে, লেফট সাইডে আছে, কোন দিকে আছে, এটাও আমার ইম্পর্টেন্ট। তারপরে আমার কি খেয়াল করতে হবে, আমার কয়েকটা আরো স্ট্রাকচার চিনতে হবে, সেটা হচ্ছে বেজাল গ্যাংলিয়া চিনতে হবে, কোনটা সালকাস চিনতে হবে, কোনটা আপনার জাইরাস চিনতে হবে, ফিশার চিনতে হবে। এটা কয়েকটা জিনিস আমাদেরকে চিনতে হবে। সো পরের স্লাইড গুলাতে আমরা আরো ভালো ছবিগুলো দেখে যাবো। আচ্ছা, এরপরে চলে আসেন আমরা যে ভেন্ট্রিকলের কথা বলছিলাম। এই যে এটা হচ্ছে আপনার কি রাইট ল্যাটারাল ভেন্ট্রিকল, এটা হচ্ছে আমার লেফট ল্যাটারাল ভেন্ট্রিকল। এখানে হচ্ছে রাইট ল্যাটারাল ভেন্ট্রিকলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে লেফট ল্যাটারাল ভেন্ট্রিকলটা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে একটা প্যাথোলজি দেয়া আছে, কেউ কি বলতে পারবেন এটা কি কি আছে পেশেন্টের, কি দেখা যাচ্ছে? লিভার হেমোরেজ। সাবডুরাল হেমোরেজ। ভাইয়া এখানে এই যে দেখেন, আমরা বলার সময় কি বলি সাবডুরাল হেমোরেজ, এখন আপনি লেখার সময়ও কি লিখবেন সাবডুরাল হেমোরেজ, বাট এখানে আপনাকে কয়েকটা পয়েন্ট ইয়ে করতে হবে। এটা কি অ্যাকিউট, অ্যাকিউট অন ক্রনিক, সাব অ্যাকিউট নাকি ক্রনিক? ভাইয়া বলেন তো, অ্যাকিউট নাকি এটা সাব অ্যাকিউট, নাকি সাব অ্যাকিউট অন ক্রনিক নাকি ক্রনিক? কি হবে ভাইয়া? এটা একদম কি সাদা দেখা যাচ্ছে, তাই না? একদম সাদা যদি দেখা যায়, তার মানে কি আমার অ্যাকিউট একটা ব্লাড জমা হয়েছে। তার মানে এটা হচ্ছে অ্যাকিউট। প্লাস এটা কোন সাইডে সাবডুরাল হেমাটোমা, এটা কি আপনার লেফট সাইডে। সো লেফট সাইডেড অ্যাকিউট সাবডুরাল হেমাটোমা, এটা যদি আপনি লিখেন, সাথে আমার কি আছে ভেন্ট্রিকলটা দেখেন, লেফট সাইডের আমার নর্মালি রাইট সাইডের ভেন্ট্রিকল যেটা, এটা থেকে লেফট সাইডের ভেন্ট্রিকলটা একটু কম্প্রেস মনে হচ্ছে না? তার মানে আমার এখানে কি হয়েছে, এই সাবডুরাল হেমাটোমার জন্য আমার লেফট সাইডের ভেন্ট্রিকলটা কম্প্রেশন হয়েছে। সো আপনাকে ফাইন্ডিং লেখার সময় এটাও কিন্তু মেনশন করতে হবে। সো আমরা এর পরবর্তীতে স্লাইড গুলোতে আরো ক্লিয়ারলি বলবো। দেখেন এই যে এখানে দেখানো হয়েছে কি আপনার থার্ড ভেন্ট্রিকলটা দেখানো হয়েছে, এখানে ল্যাটারাল ভেন্ট্রিকল দেখানো হয়েছে। তারপরে এই যে এখানে যে লাল মার্ক করা যে জায়গাটা, এটাকে আমরা বলি হচ্ছে ইন্ট্রাসেরেব্রাল ফিশার, বা অনেক সময় অনেক জায়গায় ফক্স সেরিব্রাল লেখা থাকে, বাট আমাদের ক্ষেত্রে ইন্ট্রাসেরেব্রাল ফিশার, মানে রাইট অ্যান্ড লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ারকে, এটা তো আমাদের কি রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার, এটা হচ্ছে লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার। সো রাইট অ্যান্ড লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ারকে ভাগ করে কে ইন্টারসেরেব্রাল ফিশার। সো এই জিনিসটা আমাদেরকে চিনতে হবে। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে সালকাস। এখন হচ্ছে হোয়াট ইজ সালকাস, হোয়াট ইজ সিস্টার্ন, হোয়াট ইজ ফিশার, হোয়াট ইজ জাইরাস, এগুলা নিয়ে আমাদের অনেক কোয়েশ্চেন থাকে, কোনটা কি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে জাইরাসে চলে যায়। জাইরাস জিনিসটা কি, এটা হচ্ছে ব্রেইনের মধ্যে কিছু উঁচু উঁচু জায়গা থাকে, ওই জায়গাগুলোকে আমরা হচ্ছে জাইরাস বলি। সালকাস কি, সালকাসটা হচ্ছে গ্রুভ গুলা। আপনার জাইরাস গুলাকে একটার থেকে আর একটা আলাদা করা হচ্ছে এই সালকাস গুলা। সালকাস হচ্ছে শ্যালোয়ার গ্রুভ, হ্যাঁ, একটু কম মানে ডিপ গ্রুভ যেগুলা, মানে একটু শ্যালো গ্রুভ যেগুলা, সেগুলাকে সালকাস বলা হয়। আমরা কিন্তু একটু আগে পড়ে এসেছি সালকাসেও সিএসএফ থাকে, এই জন্য সালকাস গুলাকে দেখতে আমাদের কেমন দেখায়, এটা হচ্ছে ব্ল্যাক দেখায়। এখন আপনি যদি বলেন যে আপু সেন্ট্রাল সালকাস চিনতে চাই, ল্যাটারাল সালকাস চিনতে চাই, এগুলো আসলে সব ফিল্মে ভালো মতো বোঝা যায় না। হ্যাঁ, এগুলো আমাদের এত চেনার দরকার নাই। জাস্ট আপনি থিওরিটিক্যালি মনে রাখতে পারেন আমাদের সেন্ট্রাল সার্কাস যেটা থাকে, সেন্ট্রাল সার্কাসটা কিছু কিছু ফিল্মে বোঝা যায়। সেন্ট্রাল সার্কাস যেটা, সেটা হচ্ছে ভাগ করে কাকে, ফ্রন্টাল লোককে প্যারাইটাল লোক থেকে ডিভাইড করে। তো আপনি যদি কোনো ছবিতে সেন্ট্রাল সার্কাস বুঝতে দেখতে পারেন, তার মানে তখন আপনি যদি কনফিউশন থাকে যেটাকে প্যারাইটাল লোক নাকি টেম্পোরাল লোক, তখন আপনি চোখ বন্ধ করে লিখে দিবেন ওখানে প্যারাইটাল লোকটা দেখা যাচ্ছে। কারণ আমরা নর্মালি জানি কি প্যারাইটাল লোকটা হচ্ছে উপরের দিকে থাকে, টেম্পোরাল লোকটা নিচের দিকে থাকে। সো যেই বরাবর আপনার সেন্ট্রাল সালকাসটা দেখা যায়, ওই বরাবর প্যারাইটাল লোবটা দেখা যায়, ওই বরাবর টেম্পোরাল লোব দেখা যায় না। সো আপনি এইভাবে ওই যে যেটা বললাম যে প্যারাইটো টেম্পোরাল বা টেম্পোরো প্যারাইটাল লিখতে পারি, বাট কোনো ফিল্মে যদি আপনি ভালো সেন্ট্রাল সালকাস বুঝতে পারেন, তাহলে সেই জায়গাটাতে আপনি শুধু প্যারাইটাল লোবও লিখে দিতে পারেন। আচ্ছা, ল্যাটরাল সালকাস যেটা মানে সিলভিয়ান ফিশার, এটা আপনাদেরকে চিনতে হবে। হ্যাঁ, এই ল্যাটরাল সিলভিয়ান ফিশারের আর একটা নাম হচ্ছে ল্যাটরাল সালকাস। আমরা নর্মালি টার্মটাকে ইউজ করেছি ফিশার, এই ফিশারটাও কি এটা গ্রুভ, বাট সাধারণত ফিশার কোনগুলোকে বলা হয়,
যেগুলো একটু ডিপার গ্রুপ সেগুলাকে হচ্ছে ফিশার বলা হয়। হ্যাঁ, সো আপনাকে যে সিলভিয়ান ফিশার এটা আমাদেরকে চিনতে হবে, এটা আমরা একটু পরে ছবি দেখাবো। এটা ভাগ করা হচ্ছে টেম্পোরাল প্যারাইটাল লোবকে, এটা না জানলেও হবে, বাট সিলভিয়ান ফিশার স্ট্রাকচারটাকে আপনাকে চিনতে হবে। এরপর আমরা ছবিটাতে চলে আসি। দেখেন এই যে মাঝখানে যে এই যে লাইনটা দেখতে পাচ্ছি, গ্রুপটা দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের কি সেন্ট্রাল সার্কাস। এই সেন্ট্রাল সার্কাসটা কাকে কাকে ভাগ করেছে? ফ্রন্টাল লোবকে প্যারাইটাল লোবের থেকে ভাগ করেছে। এখানে যেমন অক্সিপিটাল লোবটা তো ভালো আসেনি, এই জায়গাটা হচ্ছে আপনার অক্সিপিটাল লোব। তো এখানেই হচ্ছে সেম, এই যে এই জায়গা 37 নাম্বার দিয়ে যে মার্কটা করা আছে সেটা হচ্ছে আমাদের কি সেন্ট্রাল সার্কাস, সামনের দিকে হচ্ছে ফ্রন্টাল লোব, তার পিছনে হচ্ছে প্যারাইটাল লোব। আর আপনার যেটা এই যে এখানে ওই যে মার্ক করে দেয়া আছে লাল আর ব্লু ইয়ে দিয়ে, ব্লু দিয়ে, তো এটা একটু দেখে নিন আপনারা। এটা তো বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখন যেটা চলে আসেন সিলভিয়ান ফিশার, আরেকটা কি বলেছিলাম, ইন্টার হেমিস্ফেরিক ফিশার। এই দুইটা জিনিস আপনাদেরকে চিনতে হবে। এই দুইটা জিনিসও কিন্তু আমাদের কি থাকে, সিএসএফ থাকে, তো এগুলো কালো থাকে। ইন্টার হেমিস্ফেরিক ফিশারটা কোনটা বলেছি? যেটা আপনার দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারকে ভাগ করবে, সেটা হচ্ছে ইন্টার সেরেব্রাল হেমিস্ফিয়ার। আর সিলভিয়ান ফিশারটাকে এই যে দেখেন এখানে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে সিলভিয়ান ফিশার। এই সিলভিয়ান ফিশার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ সাবেরাকোনার হিমোরেজ। আপনি সাবেরাকোনার হিমোরেজে যখন ব্লাডটা জমা হয় তখন এটা কোথায় থাকে? সিলভিয়ান ফিশারে থাকতে পারে। এই জন্য আমাদের সাবেরাকোনার হিমোরেজের ক্ষেত্রে আমাদেরকে সিলভিয়ান ফিশারটা অবশ্যই অবশ্যই চিনতে হবে। আচ্ছা, এরপরে চলে আসেন যে আমরা যে বাকি স্ট্রাকচার গুলো দেখেছিলাম সেটা হচ্ছে কি আপনার ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, আর এখানে ফোর্থ ভেন্ট্রিকলটা দেখা যাচ্ছে না। আর একটা বলেছিলাম কি ল্যাটারাল ভেন্ট্রিকলের ভিতরে পিছনে দিয়ে পস্টেরিয়র হর্নে, পস্টেরিয়র লিম্ব অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল বা অক্সিপিটাল লিম্ব অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল, যেটা সেটাতে একটা ফিজিওলজিক্যাল ক্যালসিফিকেশন থাকে, সেটাকে হচ্ছে করার প্লেক্সাস বলে। দেখেন এই যে দুই দিকে সাদা সাদা, কেন? এটা দেখে কিন্তু হেমোরেজ মনে করার কোনো কারণ নেই। এটা যেটা সেটা হচ্ছে ক্যালসিফিকেশনের জন্য, এবং এটা ফিজিওলজিক্যাল ক্যালসিফিকেশন, এটা নর্মাল মানুষেরই থাকতে পারে। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে এই যে একটা স্ট্রাকচার 3D একটা পিকচার দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে যে সেন্ট্রাল সালকাস যেটা, সেটা ভাগ করে কাকে? ফ্রন্টাল লোবকে প্যারাইটাল লোব থেকে ভাগ করে। আর আমি যেটা বলেছিলাম যে ব্রেইনের যে উঁচু উঁচু একটু জায়গাগুলো থাকে সেগুলোকে আমরা জাইরাস বলি, এই জাইরাস গুলাকে ভাগ করে থাকে হচ্ছে সালকাস। তারপর হচ্ছে এই যে সিলভিয়ান ফিশার, সিলভিয়ান ফিশারটা আমরা ছবি অলরেডি দেখে এসেছি, আমাদের এখানে লাগবে না। বাকি স্ট্রাকচার গুলো এখানে এত বেশি ইম্পর্টেন্ট না, এখান থেকে দেখতে হবে না। সো এতক্ষণ যেই যে স্ট্রাকচার চিনালাম সেই জিনিসগুলো এখানে যাওয়া। আমি যে কয়টা ফিশার বা ইয়ের কথা বললাম, আপনার হচ্ছে কি বলে, সার্কাসের কথা বললাম, যেমন সেন্ট্রাল সার্কাস, সিলভিয়ান ফিশার, ইন্টার হেমিস্ফেরিক ফিশার, এই তিনটা জিনিস আপনাকে চিনলেই হবে। বাকি অনেক ফিশার আছে, অনেক সার্কাস আছে, অনেক সিস্টার্স আছে, সেগুলো মনে রাখা আমাদের পক্ষে সম্ভব না। এটা যারা নিউরোলজি, আপনারা যারা নিউরোলজিতে আপনারা যাবেন 2 বছর পরে, তাদের ক্ষেত্রে এখন লাগবে না, কারণ আপনাদের তো ফার্স্ট হচ্ছে মেডিসিনে মিড টার্ম দিতে হবে। সো আপাতত এই তিনটা জিনিস চিনলেই হবে। আপনারা যখন মেডিসিনে সিসিটি ট্রেনিং এ, সিসিটি তো না, এসএসটি ট্রেনিং এ যাবেন, তখন হচ্ছে আপনারা এটা করলে পাবেন। মানে তখন হচ্ছে আপনারা এই এই বাকি স্ট্রাকচার গুলো জানবেন। বাট আপাতত এফসিপিএস আমি যে ফাইনাল পরীক্ষা দিয়ে এসেছি, আমি ওই কয়টা নাম জেনে পরীক্ষা দিয়েছি, আমাকে এর থেকে বেশি জানতে হয়নি। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে আমাদের ভেন্ট্রিকলের যে ল্যাটারালি, ল্যাটারালি আমাদের আরো কয়েকটা স্ট্রাকচার চিনতে হবে। এখানে যেমন, এক সেকেন্ড আমি এটা একটু আচ্ছা, এখানে যেমন দেখা যাচ্ছে, দেখেন এই যে এটা গেল কি ল্যাটারাল ভেন্ট্রিকল, এই ল্যাটারাল ভেন্ট্রিকলের ল্যাটারালি এই জায়গায় একটা সাদা জায়গা দেখা যাচ্ছে। এই জায়গাটাকে কি বলা হয়? এই জায়গাটাকে বলা হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস। হ্যাঁ, আর এই যে এখানে দেখেন আরো একটু ল্যাটারালি, কর্ডেট নিউক্লিয়াসের ল্যাটারালি এই যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। তারপরে হচ্ছে আপনার যে ল্যাটারাল ভেন্ট্রিকলের এইখানে মানে নিচের দিকে আপনার অক্সিপিটাল লিম্বের এদিকে আপনার এখানে যে জাস্ট ল্যাটারালি একটা স্ট্রাকচার থাকে, এই জায়গাটাকে বলা হচ্ছে থ্যালামাস। এখন আপনি হয়তো এত কিছু মনে নাও রাখতে পারেন। হ্যাঁ, এই ওভারঅল আমি যেটা বললাম কি, এখানে থাকে হচ্ছে লেন্টিফর্ম, সরি কর্ডেট নিউক্লিয়াস, এই জায়গাটা থাকে হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস, আর এখানে থাকে হচ্ছে থ্যালামাস। সো এই তিনটা স্ট্রাকচার মিলে আমার তৈরি হয় কি বেসাল গ্যাংলিয়া। সো এই আপনি যদি এই তিনটা নামও মনে রাখতে না পারেন, এই জায়গা যদি কোনো প্যাথোলজি থাকে, এটাকে আপনার ওভারঅলে বেসাল গ্যাংলিয়া বলে দিলেই হবে। সো এখানে হচ্ছে আবার আপনার কতগুলো সালকাস, ফিশার, জাইরাস এগুলোর ছবি দেওয়া আছে, এগুলো আপনারা একটু এখান থেকে দেখে নিন, বাট অত বেশি ইম্পর্টেন্ট না। আমি এতক্ষণ যা যা স্ট্রাকচারের কথা বলেছি এখানে বাকি স্ট্রাকচার গুলো দেওয়া আছে, এখানে নর্মাল সিটি স্ক্যান কয়েকটা ছবি দেওয়া আছে, এগুলো আপনারা পারবেন। হ্যাঁ, এরপরে ব্রেইন টিস্যুকে কি কি ভাগ করা হয় আমরা এটা অলরেডি জানি। আচ্ছা, এক সেকেন্ড আমি একটু, 1 মিনিট 1 সেকেন্ডের একটা ব্রেক নিচ্ছি, 1 সেকেন্ড।
হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? একজন একটু কষ্ট করে আনমিউট করে বলবেন কথা কি শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, সরি, আমি হচ্ছে যেখান থেকে শেষ করেছিলাম ওখানে আবার যাচ্ছি যে আপনার নর্মাল আমাদের যে ব্রেইন থাকে, ব্রেইনে আমাদের কি থাকে, বাইরের দিকে থাকে হচ্ছে গ্রে ম্যাটারটা, ভিতরের দিকে হচ্ছে হোয়াইট ম্যাটারটা থাকে। কিন্তু দেখতে কিন্তু ডিফারেন্ট দেখায়। গ্রে ম্যাটারটা দেখবেন একটু হোয়াইটিশ মনে হয়, আর হচ্ছে হোয়াইট ম্যাটার যেটা সেটাকে একটু ব্ল্যাকিশ মনে হয়, হ্যাঁ, যখন আমরা ছবি দেখি। তারপরে আমাদের কি কি চিনতে হবে, আমরা ইন্টারনাল ক্যাপসুল চিনবো, এটা আমরা ছবিটা আর একটু ক্লিয়ারলি দেখবো, কর্টেক নিউক্লিয়াস দেখবো, লেন্টিফর্ম নিউক্লিয়াস দেখেছি অলরেডি, থ্যালামাস দেখেছি, মিড ব্রেইন পন্স দেখা হয়েছে, সেরেবেলাম আমরা দেখেছি। আচ্ছা, এরপরে আমরা এখানে আমরা ইন্টারনাল ক্যাপসুলটা এখানে ভালো বোঝা যাচ্ছে, দেখেন এই যে এই জায়গা যে গ্রিন মার্ক করে যে জায়গাটা দেওয়া আছে এটা হচ্ছে আমার ইন্টারনাল ক্যাপসুল। এই জায়গাটা আমার কি, এই জায়গাটা হচ্ছে আমার কর্ডেট নিউক্লিয়াস, এখানে হচ্ছে আমার লেন্টিফর্ম নিউক্লিয়াস, এখানে হচ্ছে আমার থ্যালামাস, আর এই জায়গাটা হচ্ছে আমার ইন্টারনাল ক্যাপসুল। আর এখানে আমাদের কি ল্যাটারাল ভেন্ট্রিকল, এখানে হচ্ছে থার্ড ভেন্ট্রিকল দেখা যাচ্ছে। এই সাইডে আবার দেখানো হয়েছে যে আপনার এটা কর্ডেট নিউক্লিয়াস, এখানে হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস, এই জায়গাটা থ্যালামাস। এই তিনটা মিলে হচ্ছে আমার কি বেসাল গ্যাংলিয়া। আচ্ছা, এরপরে নর্মাল অ্যানাটমিক ছবি দেওয়া আছে, এগুলো আপনারা চিনেন, আমি এখানে আর বারবার বলছি না, একই জিনিস। আচ্ছা, এরপরে হচ্ছে নর্মালি আমরা যে ক্যালসিফিকেশন পাই সেটা কোথায় কোথায় পাই, একটা হচ্ছে আমরা যেটা দেখালাম যে ইন্টার সেরেব্রাল ফিশার, যেটা এখানে ক্যালসিফিকেশন থাকতে পারে। হার্ট ভেন্ট্রিকল একটা গ্ল্যান্ড থাকে, সেটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, এই পিনিয়াল গ্ল্যান্ডে ক্যালসিফিকেশন থাকতে পারে। আমাদের পোস্টেরিয়র হর্ন অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল যেটা, সেখানে আমাদের করাইড প্লেক্সাসে ক্যালসিফিকেশন থাকতে পারে। বেসাল গ্যাংলিয়ার একটা পার্ট আমরা কি দেখেছি, লেন্টিফর্ম নিউক্লিয়াস, লেন্টিফর্ম নিউক্লিয়াসও আমাদের নর্মালি ক্যালসিফিকেশন থাকতে পারে। এই চারটা ক্যালসিফিকেশন দেখে আমাদের ভয় পাওয়ার কোনো কোনো কারণ নাই, যেটা প্যাথোলজিক্যাল কোনো ক্যালসিফিকেশন কিনা, নর্মালি ফিজিওলজিক্যালি এখানে ক্যালসিফিকেশন থাকতে পারে। তো এখানে এই ছবিগুলাই দেওয়া আছে, এগুলো আপনারা অলরেডি জানেন, এই সেম জিনিসই আবার দেওয়া আছে এখানে, আবার দেওয়া আছে ফিজিওলজিক্যাল ক্যালসিফিকেশন। এখন হচ্ছে যে আপনার প্যাথোলজি। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? এতক্ষণ শোনা যায় না, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমার কথা মনে হয় শোনা যাচ্ছে না। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার প্যাথোলজিক্যাল যে ক্যালসিফিকেশন গুলা, সেটা কোথায় কোথায় পাওয়া যায় এইটার মধ্যে এখানে একটা চার্ট দেওয়া আছে, বাট আমাদের এগুলো সবকিছু লাগবে না। আমাদের যে দুইটা ডিজিজ লাগবে সেটা আপনার এফসিপিএস মিড টার্ম বলেন বা এফসিপিএস ফাইনাল যারা মেডিসিনে দেবেন তাদের জন্য লাগবে। সেটা হচ্ছে এই তিনটা জিনিস, একটা হচ্ছে টিউবারাস স্ক্লেরোসিস, স্টার্চ ওয়েবার সিনড্রোম, আর একটা হচ্ছে আমার আহ এই জায়গাটা দেয়া নাই, একটা হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম, সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, এই যে এখানে দেওয়া আছে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, টিউবারাস স্ক্লেরোসিস আর স্টার্চ ওয়েবার সিনড্রোম। এই তিনটা ডিজিজ আমাদের যে প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন হয় কোথায় হয় এই জিনিসটা আমাদের লাগবে, হ্যাঁ, এটা আপনারা জানেন যে বইতে অস্পি পড়েন সব বইতে অস্পির বইতে ছবি দেওয়া আছে। আচ্ছা, এখানে হচ্ছে সেম জিনিস করার প্লেক্সাস, এন্ড এটা হচ্ছে আমাদের কি পিনিয়াল গ্ল্যান্ড থার্ড ভেন্ট্রিকলের এখানে, আর একটা করার প্লেক্সাস, এটা নর্মাল ক্লাসিফিকেশন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ব্রেইনে কোথায় কোথায় হিমোরেজ হতে পারে সেই ছবিটা দেওয়া আছে, যে আমার ব্রেইনে কি কি ধরনের হিমোরেজ হয়, একটা হচ্ছে ইন্ট্রাসেরেব্রাল হিমোরেজ, সাবারাকোনার হিমোরেজ, সাবডুরাল হিমোরেজ, এক্সট্রাডুরাল হিমোরেজ, তারপরে প্রাইমারি ইন্ট্রাভেন্ট্রিকুলার হিমোরেজ, পন্টাইন হিমোরেজ। এখন হচ্ছে যেটা ইন্ট্রাসেরেব্রাল হিমোরেজ, সেটা আপনার কি, এটা নর্মালি আমরা যে ফার্স্ট ছবিটা দেখেছিলাম সেটাকে বলা হচ্ছে ইন্ট্রাসেরেব্রাল হিমোরেজ। সাবারাকোনার হিমোরেজ কি, সাবারাকোনার স্পেসে যে হিমোরেজটা থাকবে সেটাকে আমরা সাবারাকোনার হিমোরেজ বলি। এটা আবার দুইটা টাইপ, বাট আমাদের এফসিপিএস মিড টার্মের জন্য ফোকালটা কখনোই আসবে না, আসলে ডিফিউজ সাবারাকোনার হিমোরেজই আসবে। তারপরে সাবডুরাল হিমোরেজ, এক্সট্রাডুরাল হিমোরেজ, প্রাইমারি ইন্ট্রাভেন্ট্রিকুলার হিমোরেজ, আর পন্টাইন হিমোরেজ। পন্টাইন হিমোরেজটা আমাদের পরীক্ষায় লাগে, আমি যেহেতু আপনাদেরকে পঞ্চটা চিনালাম। এই পন্টাইন হিমোরেজের চারটা ফিচার থাকে, এখানে হচ্ছে ফিচার চারটা দেয়া আছে। সো এখানে দেখেন আপনার দেয়া আছে কি ইন্ট্রাসেরেব্রাল হিমোরেজের একটা ছবি দেয়া আছে, এখানে দেখা যাচ্ছে কি ইন্ট্রাসেরেব্রাল হিমোরেজ, সাথে হচ্ছে আপনার কি ভেন্ট্রিকল এক্সটেনশন হয়েছে, ভেন্ট্রিকলের ভিতরেও আপনার ব্লাড দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে এখানে দেখেন এই যে বেজাল গ্যাংলিয়াতে আমার এখানে কি থ্যালামাসের এখানে হিমোরেজ আছে, এবং সেটা আপনার কোথায় এক্সটেনশন করেছে, এটা এক্সটেনশন করেছে ইন্ট্রাভেন্ট্রিকুলার এক্সটেনশন আছে। সো এখানেও দেখেন আপনার হচ্ছে এখানে কর্টেক্সে মানে আপনার অ্যাকিউট হেমোরেজ আছে কোন সাইডে, রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ারে, এবং এখানে কোনো আপনার হচ্ছে কি নাই, এক সেকেন্ড, হ্যাঁ। সো এখানে হচ্ছে আপনার কি হয়েছে, ভেন্ট্রিকলে আপনার হচ্ছে এক্সটেনশন হয়েছে, এখানেও হিমোরেজ দেওয়া আছে, বাট এখানে কোনো ভেন্ট্রিকল এক্সটেনশন দেওয়া নাই। এখানে দেখেন এই যে লেন্টিফর্ম নিউক্লিয়াসের এই জায়গাটা হিমোরেজ আছে, সো আপনি লেন্টিফর্ম নিউক্লিয়াস লিখেও দিতে পারেন বা বেসাল গ্যাংলিয়া দিয়েও দিতে পারেন। সো এখানে সেম জিনিস দেওয়া আছে, স্ট্রোকের কজ এগুলো আমাদের আপনারা পড়ে নেবেন, এগুলা আজকে আমরা এত কিছু বলতে গেলে আসলে ক্লাস বড় হয়ে যাবে, চাচ্ছি না ক্লাসটা বেশি বড় হোক।
আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে সাবডুরাল হেমাটোমা, যেটা বলেছিলাম যে সাবডুরাল হেমাটোমা দেখতে কিরকম হয়। এবং আমাদের যে ক্লাসগুলো হবে আজকে, যেহেতু একটা ডেমো ক্লাস টাইপের, সো এখানে আসলে ডিটেলস ওভাবে বলা সম্ভব না, বাট আপনার এটা কখন আমরা অ্যাকিউট বলবো, অ্যাকিউট অন ক্রনিক বলবো, কোনটাকে ক্রনিক বলবো, কোনটাকে সাব অ্যাকিউট বলবো, এই সব জিনিসগুলো কিন্তু আমাদের ক্লাসে বলা হয়। তো এরপরে চলে আসেন হচ্ছে এক্সট্রাডুরাল বা এপিডুরাল। এটা হচ্ছে আপনাকে যেটা হচ্ছে বাইকনভেক্স বা লেভ শেপ, সেটাকে বা লেমন শেপ বলা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে এক্সট্রাডুরাল অর এপিডুরাল। হ্যাঁ, তো এই জিনিসটা দুটাকে কম্পেয়ার করে এক স্লাইডে দেখানো হয়েছে। সাবারাকোনার হিমোরেজ, যেটা বললাম, সাবারাকোনার স্পেসে যখন ব্লিডিংটা থাকে তখন আমরা এটাকে বলি হচ্ছে সাবারাকোনার হিমোরেজ। এটাও আপনারা দেখবেন ছবি অনেকগুলা। এখানে দেখবেন যে এখানে কয়েকটা জায়গায়, এখানে হচ্ছে আপনার এই যে সিস্টার্নস এর মধ্যে আছে। এখন আপনি বলতে পারেন আপু এই সিস্টার্নস এর নাম কি? এই সিস্টার্নস এর নাম আপনার মুখস্থ করার দরকার নেই। আপনি এখানে যখন লিখবেন তাহলে এটা আপনি কিভাবে ডেসক্রিপশন দিবেন। এখন আর একটা কনফিউশন হয়, এটা কি কন্ট্রাস্ট দেওয়ার জন্য হয়েছে নাকি নন কন্ট্রাস্ট। মনে রাখবেন যে সাবারাকোনার হিমোরেজের যখন সিটি স্ক্যান করা হয় সেটা অবশ্যই আমরা পড়ি কি নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ দ্য হেড। সো এখানে কন্ট্রাস্ট দেওয়া আছে কি নাই এটা নিয়ে আপনার কনফিউশনের কোনো কারণ নেই। এখানে অবশ্যই কন্ট্রাস্ট ছাড়াই করা হয়েছে। হ্যাঁ, প্লাস হচ্ছে কন্ট্রাস্ট সহ যখন দেয়া হয় তখন এই জায়গাগুলোতে সাইনাস গুলাতে আপনার হচ্ছে কন্ট্রাস্ট দেখা যায়। তো আপনি এখানে কি দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ দ্য হেড ইন এক্সিয়াল প্লেন শোয়িং হাইপারডেন্স শ্যাডো প্রেজেন্ট ইন দ্য সিস্টার্ন সালকাসেস। জাইরাসের মধ্যে কখনো সিএসএফ থাকে না, সো জাইরাসের মধ্যে আমার ব্লাডও থাকবে না। সো আমার কোথায় কোথায় ব্লাড থাকতে পারে, সিস্টার্নসে থাকতে পারে, সালকাসে থাকতে পারে, আপনার হচ্ছে ফিশার্সে থাকতে পারে। হ্যাঁ, সো এগুলা দিবেন। এখানে যেহেতু আপনার ইয়েটা বোঝা যাচ্ছে না, ভেন্ট্রিকল বোঝা যাচ্ছে না, সো ভেন্ট্রিকলের কথা আমরা বলবো না। এখানেও সেম দেখেন, এই যে আমরা সিলভিয়ান ফিশারটা যেটা দেখেছিলাম সেখানে আমার কি দেখা যাচ্ছে, হাইপারডেন্স শ্যাডো দেখা যাচ্ছে। সো এখানে হচ্ছে ডিফিউজ সাবারাকোনার হিমোরেজের ছবি দেওয়া। এই ছবিটা কিসের জন্য দেওয়া, যে অনেক আমরা যে বইগুলো ফলো করি মেইনলি আপনার হচ্ছে জলিল স্যারের বই বা হচ্ছে আপনার রিদম, আরো কিছু বই আছে। সো ওই অস্পি বইগুলোতে অনেক সময় দিয়ে দেয় বা আপনার পরীক্ষায় আসতে পারে যে আপনার আমরা নর্মালি জানি সাবারাকোনার হিমোরেজ হয় কিসের জন্য, অ্যানিউরিজমাল রাপচার। এখন কোন এরিয়াতে অ্যানিউরিজমটা হয়েছে, যেমন এখানে ছবি দেওয়া আছে দেখেন। তো আপনি যদি আর্টারি না চিনেন তাহলে তো আপনি বুঝবেন না যে কোন আর্টারি থেকে অ্যানিউরিজমটা এসেছে। সো আমাদেরকে আর্টারি জানতে হবে। আর্টারি জানলে আমরা বুঝবো যে আমার কোন টেরিটরিতে আমার প্রবলেমটা হচ্ছে। কারণ আমরা নর্মালি জানি কি যে স্ট্রোক গুলা হয় এগুলো সবসময় ভাস্কুলার টেরিটরি ফলো করে, বাট ইকসল যেগুলো সেগুলো কখনো ভাস্কুলার টেরিটরি ফলো করে না। সো এটা হচ্ছে আপনার কি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটা ভাগ হয়ে আমার কি হয় অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, আর এইদিকে চলে যায় মিডল সেরেব্রাল আর্টারি। আর এটা যেটা ব্যাজলার আর্টারি সেটা দুই ভাগে হয়ে আপনার কি হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। আর আপনার এখানে যেটা মিডল সেরেব্রাল আর্টারি আর পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারির মধ্যে কমিউনিকেশন কে করছে, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি করছে। আমার এইদিকে দুই দিকে দুইটা অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারির মধ্যে কমিউনিকেশন কে করছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি করছে। তার মানে দেখেন এই অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি এখানে অ্যানিউরিজম হতে পারে। এবং এরকম সেম একটা ছবি হচ্ছে আপনার ইয়েতে দেয়া আছে, জলিল স্যারের বইতে দেয়া আছে। তারপরে হচ্ছে আমাদের এখানে যেটা পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারির ব্রাঞ্চের এখানে হতে পারে, আমার যে ব্যাজিলার আর্টারি যেটা এখানে হতে পারে। সো এই জন্য জানার জন্য এই ছবিগুলো আপনাকে দেওয়া। তারপরে সাবারাকোনার হিমোরেজ যখন দেখবেন তখন আপনি কি কি জিনিস দেখবেন, এই জিনিসগুলো এখানে আর কি বলা আছে। প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন বলেছে অলরেডি আপনাদের কোন জিনিসগুলো লাগবে। একটা হচ্ছে বলেছে সিডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, টিউবারাস স্ক্লেরোসিস, আর একটা হচ্ছে স্টার্চ ওয়েবার সিনড্রোম। স্টার্চ ওয়েবার সিনড্রোমে কি হয় যে আমরা যে জাইরাসটা দেখেছিলাম ওই জাইরাসে ক্যালসিফিকেশন হবে। আর টিউবারাস স্ক্লেরোসিসে কি হয়, এটাকে বলা হচ্ছে সাব এপেন্ডাইমাল এরিয়া, এখানে হচ্ছে সাব এপেন্ডাইমাল ক্যালসিফিকেশন হয়। আর আপনার সিডো হাইপোপ্যারাথাইরয়েডিজমে সাধারণত দেখা যায় বেজাল গ্যাংলিয়াতে ক্যালসিফিকেশন হয়। সো এই যেগুলো যখন আপনারা ক্লাস করবে তখন অনেক এই ধরনের ছবি দেখানো হবে, আরো ক্লিয়ার হবে আপনাদের। সো ভাস্কুলার টেরিটরি গুলো এখানে বলা আছে। এরপরে হচ্ছে আপনার ইনফার্ট নিয়ে বলা আছে। আমরা জানি হিমোরেজ দেখতে সাদা হবে, ইনফার্ট দেখতে তার মানে হাইপোডেন্স হবে। সো ইনফার্ট যখন আপনার অ্যাকিউট থাকে তখন একটু আপনার লেস কালো হয়, বাট যখন ক্রনিক হয়ে যায় তখন এটাকে আরো বেশি কালো দেখা যায়। সো এটাই হচ্ছে এখানে ডিফারেন্সটা বলা আছে। আপনার দেখেন আমরা নর্মালি কি বলি, এটা ভাস্কুলার টেরিটরি ফলো করি। এখন আপনারা কেউ একজন একটু আনমিউট করে বলতে পারবেন যেটা আমার কোন আর্টারিকে ইনভলভ করেছে? এমসিএ। এক্স্যাক্টলি, এমসিএ টেরিটরি, তার মানে রাইট এমসিএ। আমার বলতে হলে আপু দুইটা একসাথে বলতে হবে, কোন সাইডে, রাইট না লেফট, রাইটের, এবং রাইটের কি এমসিএ আর্টারিকে ইনভলভ করেছে। এরপরে হচ্ছে আমরা একটা স্ট্রোকে জানি যে ল্যাকুনার স্ট্রোক বলা হয়। ল্যাকুনার স্ট্রোকটা কি, আমরা অনেক সময় দেখবেন যে বেজাল গ্যাংলিয়ার এখানে ছোট ছোট আপনার হচ্ছে হাইপোডেন্স এরিয়া নিয়ে এসেছে পেশেন্ট, হয়তো শুধুমাত্র মোটর এক সাইডে হেমিপেরেসিস বা এক সাইডে হেমিসেন্সরি লস দেখা যাচ্ছে। তো সেগুলাকে আমরা সাধারণত বলি হচ্ছে ল্যাকুনার স্ট্রোক। এই যে আমরা যে দেখেন এখানে বেজাল গ্যাংলিয়াতে ছোট্ট একটা হাইপোডেন্স এরিয়া দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ল্যাকুনার স্ট্রোক। এটা কাদের হয়, সাধারণত ডায়াবেটিস মেলাইটাস যাদের থাকে তাদের ক্ষেত্রে ল্যাকুনার স্ট্রোকটা হওয়ার চান্সেস বেশি। এই যে এখানে দেখা যাচ্ছে দেখেন ছোট্ট একটা হাইপোডেন্স এরিয়া, এখানে দেখা যাচ্ছে দুইটা ছোট ছোট হাইপোডেন্স এরিয়া।
এগুলাকে ল্যাকুনার স্ট্রোক বলা হয়। এরপরে বলা হয়েছে হিমোরেজিক ট্রান্সফরমেশন ইন দ্য লার্জ ইনফার্ক্ট। এটা কাকে বলা হয়? যখন আমাদের বড় একটা ইনফার্ক্ট থাকে, আপনারা খেয়াল করবেন ওয়ার্ডে, তখন আমরা বলি ওই পেশেন্ট গুলাকে অ্যান্টিপ্লেটলেট না দিতে। কেন বলা হয় অ্যান্টিপ্লেটলেট না দিতে? কারণ তাদের ক্ষেত্রে আপনার হিমোরেজিক ট্রান্সফরমেশন হওয়ার চান্সেস বেশি থাকে। লার্জ ইনফার্ক্টের ক্ষেত্রে হতে পারে। আর কোন কোন ইনফার্ক্টের ক্ষেত্রে আপনার হিমোরেজিক ট্রান্সফরমেশন হওয়ার চান্সেস বেশি? যাদের হচ্ছে এম্বোলিক ইনফার্ক্ট হয়েছে বা ভেনাস ইনফার্ক্ট হয়েছে, তাদের ক্ষেত্রেও দেখা যায় ইনফার্ক্ট থেকে হিমোরেজিক ট্রান্সফরমেশন নেন। দেখেন কেন এটাকে বলছি হিমোরেজিক ট্রান্সফরমেশন ইন দ্য লার্জ ইনফার্ক্ট। বিশাল একটা ইনফার্ক্ট হয়েছে এবং এই জায়গাটাতে আস্তে আস্তে আবার দেখা যাচ্ছে যে হাইপারডেন্স কিছু শ্যাডো দেখা যাচ্ছে, তার মানে এই জায়গাতে এখন ইনফার্ক্ট হচ্ছে। তো এই যে দেখেন ইনফার্ক্টটা ছিল, পরবর্তীতে এখানে হিমোরেজিক ইনফার্ক্টে টার্ন নিয়েছে। এখানে যে কাদের কাদের ট্রান্সফরমেশন হতে পারে এটা এখানে দেওয়া আছে, এখানে আপনারা দেখে নিন। এটা আপনারা পারবেন। ইকসল, ইকসল আমরা বলেছি কি ইকসলে সাধারণত দেয়া হয় কন্ট্রাস্ট দেওয়া হয়, কারণ কন্ট্রাস্ট দিলে আমরা যে রিং এনহ্যান্সমেন্ট যে জিনিসটা আপনার ইকসলের যে পেরিফেরিতে, ওখানে হচ্ছে কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট হওয়ার জন্য এটা ভালো বোঝা যায়। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট পেরিফেরিতে যখন নেয় সেটাকে আমরা কি বলি? রিং এনহ্যান্সমেন্ট। আর পুরাটা টিস্যুই যদি কন্ট্রাস্ট নেয় তখন আমরা এটাকে টিস্যু এনহ্যান্সমেন্ট বা সেন্ট্রাল বলি। সেক্ষেত্রে আপনার কোন ধরনের টিউমার আমরা চিন্তা করব? সেটা আমরা চিন্তা করবো হচ্ছে মেনিনজিওমা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ যখন দেখবেন রিং এনহ্যান্সমেন্ট তখন ওইটা ডায়াগনোসিস কখনোই আপনি মেনিনজিওমা লিখবেন না। আর যদি দেখেন যে ছবিতে দেখা যাচ্ছে পুরাটা টিস্যুই কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট করেছে, তখন আপনাকে অবশ্যই ডায়াগনোসিসে মেনিনজিওমা লিখতে হবে। এখন হচ্ছে সিঙ্গেল রিং এনহ্যান্সমেন্ট লেশন কোথায় পাবেন, মাল্টিপল রিং এনহ্যান্সমেন্ট লেশন কোথায় পাবেন, এখানে হচ্ছে এই জিনিসগুলো দেওয়া আছে। এরপরে হচ্ছে কি কি কন্ট্রাস্ট এনহ্যান্স ব্রেন লেশন থাকতে পারে, এগুলো সবকিছু এখানে একটা দেওয়া আছে, আপনারা দেখে নিন এটা। তারপর হচ্ছে সলের যেটা বললাম যে সলে আমরা সাধারণত কন্ট্রাস্ট দিয়ে করি। দেখেন এখানে উইদাউট কন্ট্রাস্ট এখানে হচ্ছে এমনি অত ভালো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে এখানে একটা কোন একটা সল আছে। বাট যখনই আমরা কন্ট্রাস্টটা দিচ্ছি তখন দেখা যাচ্ছে কি পেরিফেরিতে আপনার হচ্ছে কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট হয়ে এটাকে হচ্ছে রিং এনহ্যান্সমেন্টের মতো মনে হচ্ছে। আর এখানে দেখেন কি হয়েছে, সেন্টারেও এনহ্যান্সমেন্ট হয়েছে, তার মানে এটা কি আমার মেনিনজিওমা। আচ্ছা, এখানেও হচ্ছে আপনার একটা ইয়ের ছবি দেওয়া আছে, ইকসলের ছবি দেওয়া আছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার একটা ব্রেন অ্যাবসেসের ছবি দেওয়া আছে। দেখেন ফার্স্টে উইদাউট কন্ট্রাস্ট ছিল, এটা হচ্ছে উইথ কন্ট্রাস্ট দেওয়ার পরে আপনার হচ্ছে এরকম কন্ট্রাস্ট নিয়েছে। সো এখানে সেম জিনিস যে আপনার ইকসল সবসময় ভাস্কুলার টেরিটরি ফলো করবে, এখানে কোনো মানে আপনি ডেফিনেট কোনো লাইনিং দেখতে পারবেন না, বাট ইকসলের ক্ষেত্রে এরকম হচ্ছে বোঝা যাবে যে আপনার বর্ডারটা ভালো বোঝা যায়, কিন্তু এখানে কোনো ভাস্কুলার টেরিটরি ফলো করে না। আচ্ছা, সেম জিনিস মেনিনজিওমা আমরা কখন বলবো? যখন টিস্যু এনহ্যান্সমেন্ট নিবে। এটা আমাদের যখন হাইড্রোকেফালাস জিনিসটাকে এখানে দেওয়া আছে যে আমাদের ভেন্ট্রিকল গুলো যখন ডায়ালেটেড থাকে তখন আমরা এটাকে কি বলি? হাইড্রোকেফালাস বলি। সো এটাই এখানে দেখা যাচ্ছে, ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল দেখা যাচ্ছে, ফোর্থ ভেন্ট্রিকল ভালো বোঝা যাচ্ছে না, এগুলো ভেন্ট্রিকল গুলো সব ডায়ালেটেড। আচ্ছা, এরপরে হচ্ছে যে সেরেব্রাল ইডিমা। নর্মালি আমাদের একটা ব্রেইনে কি কি বোঝা যায়? ফিশার্স বোঝা যায়, সালকাস বোঝা যায়, জাইরাস বোঝা যায়, বাট এখানে দেখেন কোনো কিছুই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তার মানে এখানে সেরেব্রাল ইডিমা আছে, এজন্য কিছু বোঝা যাচ্ছে না। এরপরে হচ্ছে এখানে একটা সিনারিও দেওয়া আছে, আমরা যেটা বলেছিলাম যে আমাদের যখন সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম হয় পেশেন্টের বেসাল গ্যাংলিয়া ক্যালসিফিকেশন হতে পারে। সো এরকম বেসাল গ্যাংলিয়া ক্যালসিফিকেশন একটা ছবি সিউডো প্যারাথাইরয়েডিজমের সিনারিও দিয়ে দেওয়া আছে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দিস ক্লাস। এখানে আমরা লাস্ট স্লাইডে চলে এসেছি আবার রিভিউ করার জন্য যে আমরা একটা সিটি হেডে কি কি জিনিস দেখবো। এটা একটা নেমোনিক্স দিয়ে ABBCS, এটা একটা স্যারের বই থেকে আমি নিয়েছি, নিউরোলজির একজন স্যারের বইটা খুব ভালো, তো ওই বই থেকে পেজটা নেয়া। তো এটা আমাদের মনে রাখার জন্য হেল্প করবে যে আমি যখন একটা সিটি হেড দেখবো আমি কি কি স্ট্রাকচার দেখবো, কি কি প্যাথোলজি আমার থাকতে পারে। সো এটার জন্য আর কি ওভারঅল এই স্লাইডটা দেয়া। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দিস ক্লাস। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। লাইভে যারা আছেন, আমি তো এখান থেকে লাইভে দেখতে পাচ্ছি না, লাইভে যদি কেউ কোনো কোয়েশ্চেন করে থাকে রিটেন বা ইয়েতে, আপনার জুমে কেউ যদি আমাকে আনমিউট করে কোয়েশ্চেন করতে চান, কোয়েশ্চেন করতে পারেন। দ্য ফ্লোর ইজ ওপেন ফর ইউ। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু, লার্জ ইসকেমিক স্ট্রোক গুলা লেটার অন হেমোরেজিক ট্রান্সফরমেশন কেন নেয়? আপু এখানে প্যাথোফিজিওলজিটা কি? প্যাথোফিজিওলজিটা হচ্ছে যে আপনার দেখা যায় যে এত বড় একটা স্ট্রোক থাকে, সো ওই পেশেন্টে যখন আপনি অ্যান্টিপ্লেটলেট দেন তখন দেখা যায় ওই ওই জায়গাটাতে ব্লাড ভেসেল গুলা রাপচার হয়ে, বড় একটা ভেসেল রাপচার হয়ে তখন দেখা যায় হিমোরেজিক ট্রান্সফরমেশন নেয়। সাধারণত ছোট স্ট্রোক যেগুলো থাকে আমাদের মিডল সেরেব্রাল আর্টারি তো আপনার অনেক ব্রাঞ্চ থাকে, সো ছোট স্ট্রোক গুলা যেগুলো থাকে সেগুলোতে এরকম আপনার হিমোরেজিক ট্রান্সফরমেশন নেওয়ার চান্সেস থাকে না। বাট যখন লার্জ কোনো একটা ভেসেল, যা লার্জ একটা পুরাটা যখন মিডল সেরেব্রাল আর্টারি ইনভলভ থাকে, তো ওই জায়গা যখন আপনার একটা স্ট্রোক হয়, তো তখন যদি দেখুন দেখা যায় অ্যান্টিপ্লেটলেট দেওয়ার জন্য হঠাৎ করে দেখা যায় ওই ভেসেলটা রাপচার হয়ে আপনার হচ্ছে ইয়ে হতে পারে, আহ, কি বলে, হিমোরেজিক ট্রান্সফরমেশন হতে পারে। আপু, অ্যান্টিপ্লেটলেট যদি না দেই, মানে লার্জ ইসকেমিক স্ট্রোক যখন আসে, যেটাকে হুম আমরা হুম ওয়াটারশেড ইসকেমিয়া বলি, তো হুম এরকম হুম যখন আসে সিটিতে, তখন আমরা এমনিতেও অ্যান্টিপ্লেটলেট বা অ্যান্টিকোয়াগুলেন্ট কিছু দেই না আপু। কিন্তু হুম হুম তারপরেও হুম বলা হয় যে হচ্ছে হেমোরেজিক ট্রান্সফরমেশন নিতে পারে, মানে উইদাউট ড্রাগ।
অন্য কোনো হ্যাঁ হ্যাঁ আপু, প্যাথোলজিরও কারণ ওই আছে যে কিনা। লার্জ একটা ভেসেল যে ইনভলভ, লার্জ একটা এরিয়া যে ইনভলভ, তো তখন এই জন্য ওখানে রাপচার হওয়ার চান্সেস থাকে। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম আপু। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আপু, ওই যে আমরা কোন মানে ফিল্ম দেখে কিভাবে বুঝবো যে এটা নন কন্ট্রাস্ট আর কন্ট্রাস্ট? আপু ওই যে যেটা বললাম যে আপনার খেয়াল করতে হবে সাইনাস গুলোতে। যদি দেখেন সাইনাস গুলো হাইপারডেন্স মনে হচ্ছে, তার মানে ওখানে কন্ট্রাস্ট দেওয়া হয়েছে। আর যদি দেখেন সাইনাস গুলো হাইপোডেন্স, তার মানে হচ্ছে ওখানে কোনো কন্ট্রাস্ট দেওয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। ওয়েলকাম আপু। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? ওই পন্সন মিড ব্রেনটা একটু বুঝতে পারি না অনেক সময়, এটা যদি আরো অন্যভাবে আচ্ছা বোঝা যায়। ভাইয়া, এইটাই যেটা আমি ফার্স্ট স্লাইডটাতে যাই তাহলে হচ্ছে বুঝতে পারবো। ভাইয়া যেই স্লাইডটাতে দেখবেন আপনার ফোর্থ ভেন্ট্রিকলটা ভালো বোঝা যাচ্ছে, সেই স্লাইডটাতেই পন্স বলবেন। এই যে যেমন এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই আমার কার্সারটা দেখতে পাচ্ছেন ভাইয়া, এখানে দেখেন ফিশ মাউথ একটা অ্যাপিয়ারেন্স মনে হচ্ছে না? তার মানে এটা কি ফোর্থ ভেন্ট্রিকল। এই ফোর্থ ভেন্ট্রিকলের উপরের জায়গাটাই হচ্ছে আপনার পন্স। এই জায়গাটাকে একটু বোঝা যাচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল, এই জায়গাটা পন্স। আর বাকি এই যে জায়গাগুলো এখানে, এটা হচ্ছে মিড ব্রেন। আমি আপনাদের বললাম, আপনাদের কখনোই মিড ব্রেইনে লেশন দিয়ে কোনো পরীক্ষায় আসবে না। আপনার পরীক্ষায় আসলেই আসবে হচ্ছে পন্স দিয়ে। তো আপনি এইরকম জায়গায় যদি কোনো লেশন দেখেন, আপনি তার মানে বুঝবেন আপনাকে পন্সই বোঝানো হচ্ছে। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। জি, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি শেষ করছি, কারণ আমার ক্লাসটা আসলে 25 থেকে 30 মিনিট হওয়ার কথা, সেশনটা তো একটু বড় হয়ে গেছে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। বাট আপনাদেরকে আবার বলবো, যারা অস্কি ব্যাচে ঢুকেননি এখনো, আপনাদের বলবো যারা পরীক্ষা দিচ্ছেন, এই জুনে পরীক্ষা দিবেন যারা, তারা অবশ্যই অস্পি ব্যাচে জয়েন করবেন। কারণ আসলে অস্পি প্রিপারেশন ছাড়া আপনার রিটেনের প্রিপারেশনও ফুল হবে না, প্লাস অস্পির প্রিপারেশনও হবে না। আর এখন তো জানেন আপনারা যে রিটেন দিয়ে অস্পির জন্য আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার কোনো টাইম থাকে না। সো আমাদের যে অস্কি ব্যাচটা, সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং এটারই একটা ডেমো ক্লাস আজকে ছিল। সো আজকে যেহেতু ছোট একটা ক্লাস, আমি তো ডিটেলসে ভাবে বলতে পারিনি, বাট আমাদের যে ক্লাসগুলো হয় সাধারণত 3 ঘন্টা 3.5 ঘন্টা, তখন হচ্ছে মানে আরো একটু ডিটেলসে বলা হয়। সো আপনারা ঢুকে দেখতে পারেন। আশা করি আপনারা লাভবান হবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি শেষ করছি তাহলে ক্লাসটা।